আজকের যে একবিংশতি শতাব্দীতে মানবাধিকারের অবস্থান সম্পর্কে বলতে গেলে মানবাধিকার জিনিসটা কি সে সম্বন্ধে একটা প্রাথমিক বক্তব্য রাখা উচিত। আমরা জানি মানুষের জীবনের অধিকারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে তার যথাযথ মর্যাদা পাবার অধিকার, যাকে আমরা বলি ইংরেজিতে রাইট টু হিউম্যান ডিগনিটি। মানুষ তো অনবরত এই পৃথিবীতে আসছে। ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। তার অ্যানিম্যালিটি যেমন আছে তেমনি তার রেশনালিটিও আছে। বিখ্যাত ফরাসি পণ্ডিত এবং এই মানবাধিকার সনদের অন্যতম স্রষ্টা ডক্টর রেনি ক্যাসিন, যাকে পরবর্তীকালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফর পিস, যিনি শ্রীযুক্তা ইলিনর রুজভেল্ট, তার সঙ্গে সমবেতভাবে এই হিউম্যান রাইটস চার্টার নিয়ে গবেষণা করেছিলেন এবং সেটাকে মূর্ত করেছিলেন ইউনাইটেড নেশনসের মাধ্যমে। তিনি বলেছেন যে মানুষ কিন্তু বেসিক্যালি সৎ নয়। এত বড় কথাটা উনি বললেন কেমন? তার কারণ হচ্ছে মানুষ যখনই কোনো ক্ষমতায় আসে, ক্ষমতার অপব্যবহার কিন্তু অনিবার্যভাবে মানুষ করে। আর আজকে দুর্নীতির পটভূমিকায় আমরা দেখছি সত্যিকারের যেটা সংস্কার, আমাদের আর্থ সামাজিক সংস্কার, যেটা একান্তভাবে প্রয়োজনীয় এবং সারা দুনিয়া জুড়ে, শুধু ভারতবর্ষের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে কথাটা বলবো না, সেখানে কিন্তু আমরা দেখছি শুধু অর্থনৈতিক অবস্থানের দিকে নয়, শিক্ষার উন্নয়নের পরিব্যাপ্তির মধ্যে এবং লিঙ্গভেদের বৈষম্য যেখানে নেই, every family is educated. Come on, if the lady in the house is educated, এবং obviously if the lady in the house is educated, তার সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে কেমন আমরা উৎকর্ষ দেখি কি পারিবারিক পরিকল্পনার ব্যাপারে, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে, ব্যালেন্স ফুড যে কনসেপ্ট, যে কি সুষম খাদ্য আমার সন্তানদের আমি দেব, পারিবারিক উন্নয়নের মাপকাঠির মধ্যে কিভাবে আমি শরীর গঠন করব, কিভাবে অ্যানিমিয়ার এলিমিনেশন হবে। এটা কিন্তু সাধারণভাবে অনেকের ধারণা যে দুস্থ পরিবারেই বোধহয় অ্যানিমিয়া আছে, কিন্তু তা নয়। অনেক সম্পন্ন পরিবারের মধ্যেও অ্যানিমিয়া বিদ্যমান। আজকে হেলথের যে প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ দুটো অ্যাসপেক্ট আছে, তার মধ্যে প্রিভেন্টিভ হাইজিন এবং স্বাস্থ্য সম্পর্কেও মানবাধিকারের উন্নয়নের মান নির্ধারিত হয়। আজকে একটা নতুন কনসেপ্ট এসেছে যাকে বলা হয় হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট। পটভূমিকার পরিবর্তন এলো এই প্রসঙ্গে বলতে পারি যে বিশেষ করে এমার্জেন্সির দিনে
আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে এমনকি মানবাধিকারও এমার্জেন্সির সময় কার্যকরী থাকবে না। আবার সেই মহামান্য সুপ্রিম কোর্টই বললেন যে যেখানে আইনের মধ্যে মানবাধিকার মূর্ত হয়ে ওঠেনি সেখানে বিচারপতিদের উপর দায়িত্ব কি না কবে পার্লামেন্টের ঘুম ভাঙবে তার জন্য প্রতীক্ষা করার দরকার নেই। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে সংবিধানের 141 এবং 142 ধারা আছে। তারা আইনের ব্যাখ্যা করে বলে দিতে পারেন এটাই আইন, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের নির্বাচিত প্রতিনিধিরা কেমন সংসদে নতুন কোন আইনের সৃষ্টি না করছেন ততদিন মহামান্য সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা সেটাই কিন্তু আইন বলে ধার্য হবে। যার প্রকৃষ্ট উদাহরণ শাহবানু মামলা। শাহবানু মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে আদালতের মাধ্যমে তেমন কোন বিবাহ বিচ্ছেদ হচ্ছে না। স্বৈরাচারী স্বামী তিনি বলছেন তোমাকে চাই না চাই না চাই না, হতে বিবাহ ভঙ্গ। তাহলে সেখানে কোনো যৌক্তিকতার কথার বিচার নেই। স্বেচ্ছাচারী পুরুষ তার দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে দিল এবং তার একমাত্র ক্ষতিপূরণ কি? বিবাহের সঙ্গে যে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্রে উল্লিখিত যে দেলমোহরের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রেই কারা ডিক্টেট টার্মস করে? স্বামী পক্ষরাই, বর পক্ষরা। কেমন? সুতরাং তারা যদি লিখে দেয় 2000 টাকা কি 5000 টাকা। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, অপ্রাসঙ্গিক যদিও, সেই দিলীপ কুমার আর একজন ফিল্ম স্টার কি সায়রা বানুর বিয়ে হয়েছিল, তখন সায়রা বানু বললেন যে দেখুন চুক্তিপত্রে যে আপনি যদি আমাকে তালাক দেন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন। তো দিলীপ কুমার বললেন, দিলীপ কুমার মুসলমান, তিনি বললেন তোমার আমার মহব্বত সেটাই তো বড় জিনিস, কেন টাকার অঙ্ক লেখার করার কি? তাতে তিনি বললেন, তার স্ত্রী বললেন যে না, 10 লক্ষ টাকা আমি এই জন্যই লিখতে চাই, আপনি ফিল্ম দুনিয়ার লোক, আমিও ফিল্ম দুনিয়ার লোক, 10 লক্ষ টাকা হয়তো আমাদের কাছে কিছুই নয়, কিন্তু আর ফিল্ম দুনিয়াকে তো মানুষ এমিউলেট করে। কেমন? আমি আমার মূর্খ মুসলিম বোনেদের এইটুকুই জানাতে চাই যে তারা বিয়ের সময় যদি যথাযথ হুঁশিয়ারি না নেয় পরে তাদের পস্তাতে হবে। সুতরাং সুপ্রিম কোর্ট বললেন এই ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত ফলশ্রুতি হিসেবে যেখানে তালাক হচ্ছে সেখানে কিন্তু তালাকপ্রাপ্ত মহিলারা ওই কবে কোন চুক্তিপত্রে কত বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় যে স্বামীর তরফের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেই টাকার অঙ্কে যথাযথ ক্ষতিপূরণ হয় না। অতএব যতদিন তিনি অবিবাহিতা থাকবেন ততদিন স্বামীকে, হিন্দু স্বামীকে যেমন ক্ষতিপূরণ দিতে হয়, মাসোহারা দিতে হয়, খ্রিস্টান স্বামীকে যেমন দিতে হয়, ইহুদি স্বামীকে দিতে হয়, শিখ জৈন সব ধর্মের মানুষকেই দিতে হয়, সেখানে শুধু একমাত্র ইসলামিক সমাজে বৈষম্য কেন? তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে তদানীন্তন কেমন কংগ্রেস সরকার রাজীব গান্ধীর নেতৃত্বে এবং নাজমা হেপতুল্লাহর পরামর্শে আইন করে বলে দিলেন, সুপ্রিম কোর্টের বিধান আমরা নাকচ করে দিলাম, বিধিবদ্ধ আইন পাশ করে। তাতে বললেন প্রোটেকশন অফ রাইটস অন ডাইভোর্স, আইনে বলে দিলেন যে না, ওই বিবাহের সময় চুক্তি যা থাকবে সেই অনুসারেই ক্ষতিপূরণ দিতে হবে। আর সন্তানদের সম্বন্ধে বলে দিলেন
যে সন্তানরা কিন্তু 2 বছর বয়স অতিক্রম করে যাওয়ার পর বাবার কাছ থেকে কোনো মাসোহারা পাবে না। তাদের কে চালাবে? কে তাদের আর্থিক ব্যয় বহন করবে? আর্থিক ব্যয় বহন করবে তাদের মামার বাড়িরা। আর মামার বাড়িরা যদি অক্ষম হয়, তাহলে হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি আছে, মুসলমানদের আছে ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টির বোর্ড তাদের দরগায় ভিক্ষের ঝুলি নিয়ে গিয়ে সেই তালাকপ্রাপ্তা দম্পতির সন্তানদের দাঁড়িয়ে থাকতে হবে। কেমন? এটাই আমাদের মহামান্য পার্লামেন্টের রায়। কিন্তু প্রতিবাদী কণ্ঠ উচ্চারিত হলো, প্রথমে হলো কলকাতা হাইকোর্টে। এবং আমি কোনো শ্লাঘা করে বলছি না, মুসলমান ব্রাদার জাজেসরা আমাকে এগিয়ে দিলেন ফোর ফ্রন্টে। প্রথম আমি জাজমেন্ট দিলাম, তার জন্য অনেক অপমান, নির্যাতন, হুমকি, এমনকি প্রাণনাশের ভয়ও আমার উপর দেখানো হয়েছিল। এই 86 সালের ঘটনা। তখন আমি সামান্য 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হাইকোর্টের বিচার করি। কিন্তু পরবর্তীকালে সমস্ত মুসলিম জাজেরা আমার সমর্থনে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বললেন যে না, কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সর্বভারতের সিদ্ধান্ত এবং আইনে যাই লেখা থাক, অমানবিক অন্যায় আইন, সে আইন বলবৎ হতে পারে না। এমন এইরকম ভাবে অনেক অনেক নিদর্শন আছে, যেখানে আমরা দেখি যে কোনো কন্ট্রাক্টর এশিয়াড যখন তৈরি হচ্ছে, যেমন এশিয়াড স্টেডিয়াম তৈরি হচ্ছে, সেখানে অন্ধ্রপ্রদেশ থেকে, বিহার থেকে, যেমন অন্য অনুন্নত অঞ্চল থেকে হাজার হাজার শ্রমিককে এনে হাটমেন্টসে রেখে দেওয়া হয়েছে। তাদের না আছে বিশুদ্ধ পানীয় জল, না আছে যথাযোগ্য আর্থিক বেতন বা মজুরি, এমন তাদের কোনো স্বাস্থ্যর চিকিৎসার ব্যবস্থা নেই। সেখানেও কিন্তু ওই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট জেলা ম্যাজিস্ট্রেটকে আদেশ দিলেন যে তুমি গিয়ে পর্যবেক্ষণ করে রিপোর্ট দাও, এবং তারই প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন সেখানে মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে তাদের যথাযথ মর্যাদা সহকারে সুরক্ষা দিতে হবে। তো সুতরাং আজকে আমরা দেখছি আগ্রার বন্দিনীদের আশ্রয়স্থল, উদ্ধার করা মেয়েদের উদ্ধার আশ্রম, কেমন ভাগলপুরে যারা চুরির অপবাদে জেল খাটছে এমন মানুষকে তেমন অন্ধ করে দেওয়া, এরকম হাজার হাজার মামলা আছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট একটা ইতিবাচক ভূমিকা নিয়ে তারা বললেন আইনে থাক আর না থাক, আমরা আইনি ব্যাখ্যা করে এই মানবাধিকারের বিভিন্ন নীতিগুলো সুরক্ষিত করব এবং আইনের শাসনের মধ্যে কিন্তু এই মানবাধিকারের সূত্রগুলো মূর্ত হয়ে উঠবে। একথা ঠিকই যে প্রশাসনের হাতে অর্থনৈতিক চাবিকাঠি এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা তারাই কিন্তু আইন তৈরি করার যথাযোগ্য ব্যক্তি। কিন্তু তাদের যদি নিদ্রা ভঙ্গ না হয়, ঠাট্টা করে জাস্টিস কৃষ্ণ আয়ার বলেছেন যে পার্টির হুইপ যতক্ষণ না পড়বে ততক্ষণ কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হবে না। আজকে আমাদের পার্লামেন্ট নির্বাচিত প্রতিনিধিদের যদি কুম্ভকর্ণের সঙ্গে তুলনামূলকভাবে বিবেচিত করতে হয়, সেটা দুঃখের দিন। কিন্তু আজকে যেখানে ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স এসে গেছে, যেখানে আজকে সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিকদের উপর আস্থা রাখতে পারছেন না, সেখানে কিন্তু মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকেই সাধারণ মানুষ তাকিয়ে রয়েছেন। কি না, মানবাধিকারের বিমূর্ত
নীতিগুলো তারা কিন্তু প্রাঞ্জল করে ব্যাখ্যা করে আইনের আকারে তারা প্রথিত করবেন। বেশিরভাগই মানবাধিকারের যেগুলো সূত্র সবই কিন্তু আমরা দেখছি ওই নীতি নির্ধারক নিয়মাবলী, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে, যেমন সমান বেতন, নারী শ্রমিক আর পুরুষ শ্রমিকের সমান বেতন দেওয়া হয় না কেন যদি একই কাজ করানো হয়? নারী শ্রমিক তো আরো বেশি কাজ করে, সে কাজে ফাঁকি দেয় না। যেমন ধরুন মেটারনিটি ওয়েলফেয়ার সম্বন্ধে বিভিন্ন শিল্প গোষ্ঠী তাদের দায়িত্ব রয়েছে, তেমনি আজকে কোনো মানুষ যেন অর্থনৈতিক কারণে আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হতে পারে। এগুলো সবই তো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে। পরিবেশের সাম্য রক্ষা করা যেমন, এবং যথাযথ ইন্ডাস্ট্রিয়াল লেবারকে যথাযথ মর্যাদা দেওয়া, সবই কিন্তু এই মানবাধিকারের সূত্র। যদিও আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক তাবড় নেতা ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, এমন মৌলানা আবুল কালাম আজাদ, এমনকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু তারা ওই মানবাধিকারের যেগুলো নীতিগুলো সেগুলো কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে দিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে বিচার বিভাগীয় প্রতিক্রিয়তার উপর নির্ভরশীল হয়েছি। এই বিভিন্ন মানবাধিকারের যেগুলো সূত্র, যেগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, আজকে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত আইন বলা হতো না উপেক্ষা করে যে ইন্টারন্যাশনাল ল ইজ দি ভ্যানিশিং পয়েন্ট অফ জুরিসপ্রুডেন্স, তার মানে আন্তর্জাতিক আইনটাকে প্রয়োগটা করবে কি? কোন রাজার বা কোন শাসকের নির্দেশে সেই আন্তর্জাতিক আইনটা আমাদের দেশে বলবৎ হবে? আমরা জানি আইন কাকে কি বলে, ইজ এ কমান্ড অফ দ্য সভারেন। দ্য সভারেনটা কে? আমাদের তো এখন রাজা নেই, আমাদের অবভিয়াসলি একদিক থেকে দেখতে মেজরিটেরিয়ান রুলে পার্লামেন্টই সভারেন। তা পার্লামেন্টে যদি সভারেন হয়, কিন্তু পার্লামেন্টে যদি আজকে আমরা দেখি আইন যা হওয়া উচিত আর বর্তমানে আইনের অবস্থান যা, দুটোর মধ্যে দুস্তর ফারাক, এই ইয়নিং গ্যাপ, সেটা ভরাট করবে কে? তার জন্য কিন্তু আজকে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা বিচার বিভাগীয় অতিক্রিয়তা। আজকে আমরা আরো দেখছি যে সত্যিকারের আইনের শাসন, আজকে যদি কোনো অর্থবান মানুষের সঙ্গে দরিদ্র মানুষের আদালতে বিবাদ হয়, এমন এই অর্থবান মানুষ তো যখন বললেন চিফ সেক্রেটারিকে, হোম সেক্রেটারিকে কোর্টে জানাতে হবে, তখন বাসে 5 লক্ষ টাকার চেক পাঠানো হলো। কিন্তু তারপর আজকে মুলায়মজির এমন যে রাজনৈতিক দল, সেখানে কলকাতার একটা শাখা আছে, তারা এসে বলছে हम लोग को पान खाने का लिए, मिठाई खाने का लिए 25,000 रुपया দিয়ে দিয়েছি। আমি তাকে বলেছি বাবা মাকে আদলা পয়সা দেবেন না, কারণ তাদের পার্টি দয়া দক্ষিণে আপনি টাকা পাননি। যদিও আমি মনে করি একটা ডাক্তার মেয়ে MBBS পাস, 5 লক্ষ টাকা তার জীবনের ক্ষতিপূরণ কিছুই নয়। কিন্তু পুলিশদের শাস্তি হলো কি? আজকে যে মানবাধিকার কমিশনগুলো হয়েছে, তাদের সুপারিশ করার অধিকার মাত্র, কোর্টের জাজমেন্টের মতো ফলপ্রসূ নয়। অর্থাৎ মানবাধিকার কমিশনকে কোনো দাঁত বা কোনো কি বলবো, যাকে বলে দংশন করার কোনো ক্ষমতা নেই, আঁচড়াবারও ক্ষমতা নেই, টুথ অ্যান্ড ক্ল নেই, শুধু সুপারিশ মাত্র। তবে তাদের সুপারিশ যদি সরকার মান্যতা না দেয়, তার বিরুদ্ধে তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু মানবাধিকার কমিশনে যেখানে সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই রয়েছে,
সেখানে কিন্তু ভোটের জোরে কিন্তু সেই সিদ্ধান্ত হবে না যে মানবাধিকার কমিশন কোনো তাদের আদেশ মানা হচ্ছে না বলে তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাবে। একমাত্র যদি জনস্বার্থমূলক কোনো ব্যক্তি, কোনো সংগঠন বা কোনো ব্যক্তি বিশেষ হাইকোর্টে সুপ্রিম কোর্টে নিয়ে যায়, তবেই কিন্তু সেটা আইনের মোড়কে, মানে অন্ততপক্ষে জাজমেন্টের মাধ্যমে সেটা ফলপ্রসূ হবে। কারণ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ম্যান্ডেটরি এনফোর্সেবল। আজকে তো অনেক অনেক প্রশ্ন আছে। আজকে এনভায়রনমেন্টের প্রশ্ন আছে, সামিট 21 বা এজেন্ডা 21-এর পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ সুরক্ষার ব্যাপারে দায়িত্ব রয়েছে। যেমন আজকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখছি ওই সরকারি কর্মচারী অন্যায় করেছে কি না তাতে কিন্তু আমাদের জাতীয় মানবাধিকার কমিশন নেতৃত্ব দিয়ে উড়িষ্যায় ফ্লাড যখন হলো, তেমন সেখানে ভিকটিমরা যথাযথ সরকারি সাহায্য পাচ্ছে না, সেখানেও কিন্তু হস্তক্ষেপ করছেন, বলছেন সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে না। তেমনি যখন গুজরাটে আর্থকোয়েক হলো সেখানেও তারা ইন্টারফিয়ার করলেন। গোধরা এবং তারপরে আহমেদাবাদ রায়টের ক্ষেত্রে এবং বেস্ট বেকারির কেস, সেখানেও আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট কিরকম ইতিবাচক ভূমিকা নিয়েছে। এবং এই আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্টও বললেন যে রাইট টু ফাইল অ্যান অ্যাপিল, সেটাও কিন্তু আজকে যে কোনো মানুষ, কেমন সচেতন মানুষ, তিনিও কিন্তু সেই ম্যাটারটাকে নিয়ে যেতে পারেন। কিন্তু আজকে সেই ম্যাটারটার বিচারের রায়ও আপনারা দেখেছেন কদিন আগে সংবাদপত্রে। তো সুতরাং আজকে নতুন ইম্প্রোভাইজেশন হচ্ছে, নতুন মানে প্রণালী বেরোচ্ছে কি করে মানবাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারা যায় বর্তমান পরিকাঠামোর মধ্যেও। কেমন কিন্তু সেখানেও শেষ বিচারের বাণী কার কাছে? আদালতের কাছে। এই আদালতের কাছে আরো একটা পয়েন্ট আমাদের রয়ে গেল, সেটা হচ্ছে এই যে আমাদের তো মত প্রকাশের অধিকার আছে, যেমন আমাদের সমিতিবদ্ধ হওয়ার অধিকার আছে, আমাদের আন্দোলন করার অধিকার আছে, এগুলো কিন্তু মানবাধিকার। কিন্তু আমরা এই সিদ্ধান্ত নেওয়ার যে প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস, সেইখানে আমাদের সাধারণ মানুষের মতামত কতটুকু ব্যক্ত করতে পারছি। আমার যদি কোনো অধিকার না থাকে ইন দ্য রাইট অফ ডিসিশন মেকিং, কেমন তাহলে আমার মানবাধিকার কি? সেখানে তো রুল অফ দ্য মেজরিটি, কেমন সেখানে আজকে পার্টি গভর্নমেন্ট, যারা মেজরিটি পার্টি, সে 51% যদি হয়, 51% এর ভয়েস উইল বি হার্ড, নট দ্য ভয়েস অফ দ্য 49%, যতই সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন হোক। কেমন তাহলে আজকে যদি আবার আরেকটা কথা, আমাদের যারা মহিলা প্রশাসক আছেন, যারা মহিলা বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠাত্রী মহিলা আছেন, তারাও আমাকে একদিন সেমিনার ডেকে প্রশ্ন করেছিলেন যে জজ সাহেব আমাদের একটা প্রশ্নের উত্তর দিন। আজকে তো সব বৃত্তিতে মেয়েরা আগুয়ান, কিন্তু আমরা দেখছি একেবারে হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ফাইনাল ডিসিশন মেকিং, সেখানে মেয়েদের অবস্থান এত কম কেন? আমি বললাম দেখুন, সেটা তো আমি বলতে পারবো না। তার কারণ সিলেকশন প্রসেস যেটা আছে, সিলেকশন প্রসেসে you have a right to be considered for promotion, but you have no right to get a promotion. বুঝতে পারলেন কি পার্থক্য? আপনাকে যদি স্ক্রিনিং অথরিটি বলে ইয়েস মিসেস অমুক আপনার কেসটা বিবেচিত হয়েছে, আপনি যোগ্যতম ব্যক্তি নন। আপনি যোগ্যতম ব্যক্তি কি যোগ্যতম ব্যক্তি নন, সেটা কিন্তু আদালত বিচার করতে পারে। পাবলিক সার্ভিস কমিশনের রায় দেখুন। আমি আমার জীবনের 14 বছরের হাইকোর্টের জজের
মানে অভিজ্ঞতা নিয়েই বলতে পারি, প্রাইভেট সার্ভিস কমিশন কাউকে ফার্স্ট করলো, কাউকে সেকেন্ড করলো, গভর্নমেন্ট ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য ফার্স্ট মানে চয়েস। গভর্নমেন্ট বলতে পারে আমরা সেকেন্ডকে বা থার্ডকে চুজ করলাম, এমনও সিদ্ধান্ত দেখেছি। হি ইজ এ ডিএসসি পিএইচডি ranked as number 1, but we do not select him. We select only MSc first class, because MSc first class will stay in the college, but DSc PhD will go abroad. সেখানে কিন্তু সরকারি সিদ্ধান্তকে you cannot question, cannot set it not by the High Court verdict, কারণ সেখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাটার্স। তাই আমার আগেকার আন্দামানের সঙ্গে কম্পেয়ার করুন, কথাটা বুঝতে পারছেন? কি নীতি অনুসারে ডিভিশন বেঞ্চ আমার জাজমেন্ট কেমন নস্যাৎ করে দিয়েছিলেন। আসলে জাস্টিসিয়েবিলিটি, সেটাও একটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার নিরাপত্তা পূর্ণ কেমন অবস্থান কি আমার প্লেস অফ এমপ্লয়মেন্ট বা চাকরি ক্ষেত্রে হবে। আজকে কিন্তু এই কদিন আগেই আমি তিরুনেলভেলি গেলাম, সেই দক্ষিণ মাদ্রাজে আমরা কি দেখলাম, সেখানে অজস্র অভিযোগ কি না কর্মক্ষেত্রে যারা তথাকথিত কর্তা ব্যক্তি বা নিয়োগকর্তা, আর প্রাইভেট সেক্টরে তো বলাই বাহুল্য, সেখানে যদি তথাকথিত অ্যাপয়েন্টিং অথরিটি তেমন যদি কোনো মেয়ের প্রতি অত্যাচার করে, নিগ্রহ করে, সেখানে হোয়াট ইজ দ্য রেমেডি? কোন আদালত, কোন আপনার পুলিশ অথরিটি সেখানে ইন্টারফিয়ার করবে? আজকে বিশাখা বনাম রাজস্থান রাজ্য অ্যাপেক্স অ্যাপারেল প্রমোশন কমিটির কেসে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে ফিমেল বডি টাচ না করলেও কেমন নারী নির্যাতন হতে পারে, তাকে যদি অশ্লীল ইঙ্গিত করা হয়, কুৎসিত অঙ্গভঙ্গি করা হয় বা অন্য কোনো জেস্টার পশ্চার হয়, তেমন তাতেও কিন্তু তার মর্যাদাহানি হতে পারে। কিন্তু এত বড় ব্যাপ্তি করে দিলেন, দিয়ে বললেন লেজিসলেচার তোমরা মামলা আইন করো। কিন্তু লেজিসলেচার করেছে কি? যেমন আমি র্যাগিং সম্বন্ধে 94 সালে জাজমেন্ট দিয়ে বলেছিলাম, র্যাগিং সম্বন্ধে যথাযথ দণ্ডবিধি আইনের পরিকাঠামোয় আইন করা হোক, পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলাম। পশ্চিমবঙ্গ সরকার 6 বছর বাদে আইন করলো, কিন্তু আইনটাও সেটা সম্পূরক আইন নয়। আজকে আমার বক্তব্য হচ্ছে এই, আমাকে ভুল বুঝবেন না, আজকে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের উপরে যেমন আমরা নির্ভরশীল, তেমনি আজকে বিচার ব্যবস্থার প্রতিও আমরা যথেষ্টভাবে নির্ভরশীল। তবেই কিন্তু মানবাধিকার মুক্ত হতে পারে, আর তা নাহলে সেগুলো শুধু পেপার আইডিয়াস থাকবে, যেগুলো কার্যকরী হবে না। আমি আজকে শ্রীযুক্ত রঞ্জিত গাঙ্গুলি, তিনি আমার সম্পর্কে জামাইবাবু হতেন, তিনি দক্ষ প্রশাসক ছিলেন, এবং সবথেকে আমার মনকে নাড়া দিয়েছিল তিনি শিয়ালদা ম্যাজিস্ট্রেট কোর্টে যখন ছিলেন একটা যুগান্তকারী জাজমেন্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে কাশীপুর কানসেল ফ্যাক্টরির ফায়ারিংয়ের ব্যাপারে। তিনি বলেছিলেন যে প্রসেস অফ ল ক্যানট বি ডিসক্রিমিনেটরি, তারা আর্ম পার্সোনেল বলে বা তারা ওই ডিফেন্স পার্সোনেল বলে তাদের ব্যাপারে ব্যতিক্রম হবে না। এটাও কিন্তু একটা সাধারণ ম্যাজিস্ট্রেটের পর্যায়ে, বিশেষ করে এক্সিকিউটিভ সার্ভিসে, যদিও এমপ্লয়েড ইন জুডিশিয়াল অথরিটি, এটা কিন্তু বিরাট বলিষ্ঠ মানসিকতার প্রশ্ন। আজকে কাঁদিতে তিনি মহকুমা শাসক হয়ে যখন গিয়েছিলেন, তখন আমরা দেখেছি যে কাঁদির মানে ডাকাত অধ্যুষিত অঞ্চলেও তিনি কিভাবে অর্থনৈতিক রিফর্মস আনতে চেষ্টা করেছিলেন। কিছুদিন আগে মানবাধিকার দিবসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার মতের পার্থক্য হলো। উনি বললেন সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করতে হবে, এবং যারা আজকে বিদ্রোহী তাদের কোনো মানবাধিকার থাকতে পারে না। আমি বললাম তা নয়, পাপকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু পাপকিরও অধিকার আছে। এমন আজ যতক্ষণ না সে আদালতে চিহ্নিত হচ্ছে সে অপরাধী,
ততক্ষণ কিন্তু হি ইজ অনলি এ সাসপেক্ট, হি ইজ নট এ ক্রিমিনাল। আর অর্থনৈতিক উন্নয়ন যদি না করতে পারি, তাদের মধ্যে যদি আশ্বাস না আনতে পারি এবং কারণ যদি খুঁজে না বার করতে পারি কেন এই হতাশা, কেন এই সন্ত্রাসবাদকে তারা সমর্থন দিচ্ছে এমন, তাহলে কিন্তু এই সন্ত্রাসবাদের নিবৃত্তি হবে না। সুতরাং রুট ইজ এলসওয়্যার। পরে উনি মানলেন যে হ্যাঁ, কথার এলিমেন্ট অফ ট্রুথ আছে, কিন্তু উনি বলছেন আমি ভারত সরকারের নীতি অবলম্বন করেই চলছি এবং পশ্চিমবাংলা ভারত থেকে আলাদা নয়। এখানে অনেক প্রশ্ন আছে। সাধারণ মানুষ আজকে পাঞ্জাবে এত বড় বিদ্রোহ দমন হলো কি করে, সেখানেও নিশ্চয়ই একটা ইতিবাচক ভূমিকা আমাদের প্রশাসক মণ্ডলীরা নিয়েছিলেন। সাধারণ পাঞ্জাবের তথাকথিত শিখ অভ্যুত্থানের, বিশেষ করে ব্লু স্টার মুভমেন্ট থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধীর নিধনের পরেও যেভাবে লার্জ স্কেল কিলিং অফ দ্য শিখস হয়েছিল, তারপরেও কিন্তু পাঞ্জাবে শান্তির নিরাপত্তা ফিরে এলো। রুথলেস কিলিংসও হয়েছে যেমন, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসনিক দিক থেকে সাধারণ মানুষের মধ্যে আস্থাভাজন মানসিকতা নিয়েও প্রক্রিয়া শুরু হয়েছিল। আজকে একটা মস্ত বড় প্রবলেম হচ্ছে যে সন্ত্রাসবাদী এবং মানবাধিকার, তার মধ্যে যে আপাতত সংঘাত আছে কিনা, আমার মনে হয় নিশ্চয়ই আমরা সমীকরণ খুঁজে পাব, কিন্তু তার জন্য অনেক বলিষ্ঠ নীতি দরকার এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা দরকার। আজকে দক্ষ প্রশাসকেরও দরকার। এখানে আমার আত্মসন্তুষ্টি এই যে আমার যে কথাটা বলার, এটা আমি হয়তো গুছিয়ে, যদিও সংক্ষিপ্ত পরিপ্রেক্ষিতেই বলতে পেরেছি। নমস্কার।